আর কয়েক ঘন্টা পরই বুদাপেস্টে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালটাও হবে পুস্কাস স্টেডিয়ামে। ওদের নাম পুস্কাস অ্যারেনা। কি অসাধারণ ব্যাপার না? এই ফাইনালে মুখোমুখি একেবারে পরস্পর বিরোধী ক্যারেক্টারের দুটো টিম। একটা ইংল্যান্ডের অত্যন্ত আভিজাত্যপূর্ণ ক্লাব, কিন্তু সাফল্যের ঝুলিতে জিনিসপত্র কম, সেই আর্সেনাল। আরেকটা লোকে দুদিন আগেও বলতো টাকার গরমে হাওয়ায় ওড়ে, কিন্তু আসলে কিছু অ্যাচিভ করতে পারে না, সেই পিএসজি। এই দুটো দল আজকে মুখোমুখি হবে। আমি ঠিক জানি না এই ম্যাচটা দেখার মতো মানসিক অবস্থা পেপ গার্দিওলার আছে কিনা। এই ক্লান্তিকর একটা মৌসুম শেষ করলেন, দীর্ঘ 10 বছরের একটা চ্যাপ্টার শেষ করলেন। এখন তো ছুটিতে থাকবেন, অন্তত বছরখানেক তো গার্দিওলারে আর কোথাও খুঁজে পাওয়া যাবে না। আমি জানি না বার্সেলোনার বাড়িতে বসে এই ম্যাচটা উনি দেখবেন কিনা, বাট হি শুড। তার দেখা উচিত। শুধু ওনার না, আমি মনে করি ওই স্বর্গে বসে যদি খেলা দেখার কোনো সিস্টেম থাকে, তাহলে রায়নাস মিশেল আর ক্রুয়েফেরও একসাথে বসে এই ম্যাচটা দেখা উচিত। তাদের এই তিনজনের এটা বোঝা দরকার, দেখা দরকার যে তাদের সেই কোন আমলে চালু করা একটা ফিলোসফি আজকে তাদেরই এক শিষ্য গার্দিওলার স্কুলে পরিণত হচ্ছে। সেই স্কুলটা কত বড় বিকশিত হয়েছে যে ইউরোপ জুড়ে বিভিন্ন জায়গায় সেটা লড়াই চলতেছে। আজকে ইউরোপ শ্রেষ্ঠত্বের লড়াইটা হচ্ছে ওই স্কুলের দুটো শাখার মধ্যে, লুই এনরিকের শাখা আর মিকেল আর্তেতার শাখা। দুটো শাখা অবশ্যই এক না। আর্সেনাল পিএসজির আজকের লড়াইটা নিয়ে অনেক রকম রোমান্টিসিজম করার সুযোগ আছে। সে সুযোগ আমার মনে হয় 90 মিনিট জুড়ে খেলোয়াড়রা খুব একটা দেবে না, তারা আমাদের গতিতে স্কিলে ব্যস্ত রাখবে। ফলে খেলাটা শুরুর আগে আমি আসলে এই যে আর্তেতা বনাম এনরিকে, এই গার্দিওলা স্কুলের দুটো ধারা, এই দুটো ধারা কিভাবে এখানে লড়বে সেটা নিয়ে একটু কথা বলি। যারা নিয়মিত ইউরোপের খেলা দেখেন, শুরুতে তাদের কাছে আমি ক্ষমা চাচ্ছি এবং তাদেরকে বলতেছি, এটা ক্লিয়ার করতেছি যে আমি কোনোভাবে দাবি করতেছি না যে আর্তেতার আর্সেনাল এবং এনরিকের পিএসজি আজকে মাঠে টিকিটাকা খেলা শুরু করবে বা টোটাল ফুটবল খেলবে। না ভাই, আমি ফুটবল বুঝি না, কিন্তু এতটাও খারাপ বুঝি না যে স্কুল অফ ফিলোসফি মানে ওই স্কুলের সরাসরি ইমপ্লিমেন্টেশন ধরে নেব, সেটা কখনোই না। দেখেন, এই যে স্কুলটার কথা আমরা বলতেছি, এই স্কুলটা কোত্থেকে শুরু হয়েছিল এটা না বলা খুব মুশকিল। আর্জেন্টাইনরা দাবি করে যে এটা শুরু হয়েছিল লা মাকিনা থেকে, যখন আর্জেন্টিনায় প্রথম পৃথিবীর সবচেয়ে অ্যাটাকিং বিউটিফুল ফুটবল শুরু হলো। ব্রাজিলিয়ানরা দাবি করে এটা শুরু হয়েছিল যোগো বনিতো থেকে। কিন্তু রিয়েলিটি হচ্ছে, যেটা মানা খুব কঠিন, এটার একটা ধারা হয়তো শুরু হয়েছিল ইতালি থেকে। সেই জিনিসগুলো সব মাথায় নিয়ে ইউরোপে এই ছন্দবদ্ধ ফুটবল, এটাকে আমরা ছন্দবদ্ধ ফুটবল বলতে পারি। আজকে আর্সেনালকেও যেটা খেলতে দেখবেন, আজকে পিএসজিও যেটা খেলবে, এরা এক কথায় ছন্দবদ্ধ ফুটবল। এই ছন্দবদ্ধ ফুটবল লাতিনের সম্পদ ছিল আগে, কিন্তু এই জিনিসটাকে একটা ইউরোপিয়ান কাঠামো দিলেন একটা মানুষ, রাইনাস মিশেল। উনি নিজেও কিন্তু এটার নাম টোটাল ফুটবল দিলেন না, উনি এটা আয়াক্স একাডেমিতে প্রথমে করলেন। এই আবারও বলি যে এটার কৃতিত্ব শুধু রাইনাস মিশেলকে দিলে অনেকে রাগ করেন, হিস্টোরিয়ানরা এ নিয়ে দ্বিমতও করেন। কিন্তু আমরা সবচেয়ে প্রচলিত সরল ব্যাখ্যায় যাচ্ছি যে রাইনাস মিশেল এই জিনিসটার প্রথম প্রয়োগ করেন আয়াক্স একাডেমিতে এবং আয়াক্স টিমে। সেখান থেকে কে শেখেন এটা? সেখান থেকে শেখেন বিশিষ্ট ফুটবল দার্শনিক ইউহান ক্রুইফ। ক্রুইফে শুধু দার্শনিক বললে অনেকে রাগ করবেন, খেলোয়াড় হিসেবে তো কম যেতেন নাই। ইভেন 78 যদি খেলতে যেতেন হয়তো বিশ্বকাপ নিয়েও ফিরতেন। সর্বকালের সেরা ফুটবলারদের একজন। কিন্তু ফুটবল তাকে বেশি করে মনে রাখবে ফুটবল দার্শনিক হিসাবে। কারণ ওই যে রাইনাস মিশেলের কাছ থেকে যেটা শিখলেন, ওই জিনিসটা আবার নিয়ে আসলেন স্পেনে। স্পেনে নিয়ে এসে এই লোকটা খেলোয়াড় হিসাবে, কোচ হিসাবে এবং পরে দার্শনিক হিসাবে, পরে উনি আসলেই বার্সেলোনার দার্শনিক ছিল। কি পদে ছিলেন টিলেন এটা গুরুত্বপূর্ণ না, মাঝে 1 বছরের জন্য অনারারি প্রেসিডেন্ট ছিলেন, এটা বড় ব্যাপার না। বড় ব্যাপার হচ্ছে উনি কোচিং ছাড়ার পর থেকে বার্সেলোনার পুরো সিস্টেম, এবং সবচেয়ে বেশি লামাসিয়াটা চলতো ওনার দর্শনের উপরে নির্ভর করে। যখন ওটা যারা চালাতেন তারা জিজ্ঞেস করতেন। ক্রুইফ খুব রেগুলার ভিজিটর ছিলেন। এটা ফিলোসফি কি হবে, আমরা এবার কাদের টার্গেট করব, কোচ কে হতে পারেন, প্রধান পরামর্শদাতা এবং প্রধান দার্শনিক, ফুটবল দার্শনিক। উনি তিলে তিলে এই টোটাল ফুটবলকে টিকে টাকার পথে নিয়ে গেলেন।
এখন এই জিনিসটা মাঠে ধারণ করলেন সবচেয়ে বেশি একটা তখনই প্রায় টাক হয়ে যাওয়া অল্প বয়সে বুড়ো মানুষ পেপ গার্দিওলা। এই পেপ গার্দিওলা এবং খানিকটা তার বন্ধু লুই এনরিকে, দুজন একসঙ্গেই খেলতেছেন। এই দুজন মানুষ ক্রুইফের সরাসরি শিষ্য, সরাসরি টিম মেম্বার। একজন ডিফেন্সিভ মিডফিল্ডার, একজন অ্যাটাকিং মিডফিল্ডার। তারা আসলে ক্রুইফের কাছ থেকে এই সম্পদটা নিচ্ছে। সেই সম্পদটাকে সারা পৃথিবীতে ছড়ায় দেওয়ার দায়িত্ব নিলেন গার্দিওলা। গার্দিওলা রিটায়ারমেন্টের পরে এইটাকে মেশালেন বিয়েলসার দর্শনের সঙ্গে। উনি বিয়েলসার ভক্ত মানুষ, মার্সেলো বিয়েলসা আর্জেন্টিনার। আবার উনি এটার সঙ্গে যোগবর্ণিত দর্শন বুঝলেন, উনি এটার সঙ্গে লা মাকিনা বুঝলেন, অনেক কিছু মেলালেন। মেলায় এবং নিজে ফিলোসফির স্টুডেন্ট তো, ওই যে আক্রমণাত্মক দর্শন, কাতালান স্বাধীনতা যুদ্ধ সব কিছু মিলায় উনি একটা নতুন রূপ দিলেন। মিডিয়া এটাকে বলল টিকি টাকা। উনি এই শব্দটা পছন্দ করেন না, একদমই পছন্দ করেন না। উনি আসলে এই ছন্দবদ্ধ ফুটবলের সর্বাধুনিক রূপ নিয়ে কাজ শুরু করলেন। অবশ্যই আপনারা জানেন বার্সেলোনায় সবচেয়ে বেশি হলো সেই কাজটা। বার্সেলোনা উনি যখন ছেড়ে আসলেন, ওনার ওই মশালটা বার্সেলোনায় ধরে রাখলেন টিটু ভিলানোভা। টিটু সময় পেলেন না, ক্যান্সার তাকে উপরে তুলে নিয়ে গেল, স্রষ্টা উপরে নিয়ে গেলেন। এরপরে লুই এনরিকে মানে পেপ গার্দিওলার বন্ধু, তারা দুজন কিন্তু একই সঙ্গে লা মাসিয়ার স্টুডেন্ট ছিল, একই সঙ্গে তারা দুজন আবার ক্রুইফের স্টুডেন্ট ছিল। তারা দুজন পর্যায়ক্রমে লা মাসিয়ার কোচ ছিল, মানে বার্সেলোনা বি টিমেরও কোচ ছিল, পরে পর্যায়ক্রমে আবার বার্সেলোনার কোচ হয়েছে। লুই এনরিকে এটাকে একটা অন্য মাত্রা দেন বার্সেলোনাতে, যেটা মেসি, নেইমার, সুয়ারেজকে নিয়ে, এমএসএন নিয়ে আপনারা দেখছেন যে পেছন থেকে বুস্কেটস সহ এমএসএন নিয়ে, সামনে জাভি, ইনিয়েস্তা, মাঝখানে জাভি, ইনিয়েস্তা সব মিলে এই যে বিউটিটা, এটা শুধু আর টিকি টাকায় সীমাবদ্ধ থাকলো না, এটা ছন্দবদ্ধ ফুটবলের একটা অন্য মাত্রায় চলে গেল। এই ফুটবল দেখতে দেখতে আপনি যদি আবেশে মুগ্ধ হয়ে যান, আবার এটার মধ্যে দুর্দান্ত গতি, দুর্দান্ত গোলমুখিতা। পেপকে নিয়ে বা টিটোকে নিয়ে একটু সমালোচনা ছিল যে ওনরা বার্সেলোনায় যেটা খেলাইছেন ওই টিকি টাকা ঠিক গোলমুখী ছিল না। যদিও টিটোর সময় কিন্তু সর্বোচ্চ পয়েন্টের রেকর্ড হয়েছে, প্রচুর গোলও হয়েছে, কিন্তু সমালোচনা ছিল যে এরা শুধু আড়াআড়ি পাস করে, গোলে শট কম করে। কিন্তু এনরিকে এই সমালোচনাগুলো ঝেড়ে ফেলে ওই ছন্দবদ্ধ ফুটবলকে একটা সর্বোচ্চ মানে নিয়ে গেলেন, পুরস্কারও পেলেন, ট্রেবল জিতলো বার্সেলোনা। ওদিকে গার্দিওলা কি করলেন? গার্দিওলা আর শুধু ব্যক্তিগত জয় পরাজয়ের জায়গায় আটকে থাকলেন না, গার্দিওলা আসলে মশালটা নিয়ে বিশ্বভ্রমণে বের হয়ে গেলেন। বিশ্বের বিভিন্ন জায়গায়, ওই দিন আমি কন্টেন্ট করছি, সেখানে একজন কমেন্ট করছেন যে ভাই উনি সবসময় বড় টাকার ক্লাবে গেছেন, বড় টাকা দিয়ে খেলোয়াড় কিনছেন, সাফল্য পেয়েছেন। আসলে গার্দিওলাকে ওই যে ট্রফি দিয়ে বিচার করেন তো আপনারা। ফলে এই যে মশাল বহন করা, এই যে একটা স্কুল প্রতিষ্ঠা করা, এই জিনিসগুলো আপনারা কম উপলব্ধি করেন। এই ট্রফি বাদ দিয়ে চিন্তা করবেন। টাকা, ট্রফি, ট্রান্সফার উইন্ডো, এই টার্মগুলো মাথায় ঢুকে গেলে মাথারে খুব অবশ করে ফেলে। এইগুলো মূল ব্যাপার না ফুটবলের। গার্দিওলার মূল ব্যাপার মোটেও এগুলো না। গার্দিওলা একটা ট্রফি না জিতলেও গার্দিওলার এই যে লিগাসি, এটা ১ ইঞ্চিও কমতো নাকি? কমতো না, কমতো না। গার্দিওলা ওখান থেকে চলে গেলেন বায়ার্নে। বায়ার্নে গেলেন কেন? এই জিনিসটা ভাবেন যে এই ছন্দবদ্ধ ফুটবলের সঙ্গে জার্মানির কোনো সম্পর্ক আছে? জার্মান ফুটবলে চিরকাল লোকেরা গালিগালাজ করে যে জার্মান মেশিন, জার্মান মেশিন। মেশিন শব্দটা শুনলে জার্মান ফুটবলাররা কিন্তু রাগও হয়। ওদের দিয়ে আপনি কিভাবে ছন্দবদ্ধ ফুটবল খেলাবেন? না, গার্দিওলা ওদের ভিতর আকর্ষণীয় জিনিসটা দেখছিলেন। যে ওই যে ভয়ানক গতি এবং ওই যে হাই প্রেস করতে পারার ক্ষমতা, ওই জিনিসটা যদি আমার এই ছন্দের সঙ্গে মেলানো যায়, তাহলে কি হয়? আমরা তো দেখলাম তাহলে কি হয়। বায়ার্ন কি করলো এবং ওটারে কপি করে জোয়াকিম লো জার্মানিরে বিশ্বকাপ জিতায় ফেললেন। মানে অ্যানাদার থিং। ওখান থেকে গার্দিওলা কিন্তু ওখানেও প্রোডাকশন দিয়ে আসলেন। জাভি অলonsoরা ওটা শিখে আবার রওনা দিল মশাল নিয়ে। এ অনেকটা বুদ্ধিস্ট গুরু শিষ্য পরম্পরার মতো। এক জায়গায় যাচ্ছেন গুরু, গিয়ে সেখানে নতুন দর্শন তৈরি করতেছেন। ওই দর্শন শিখে আবার নতুন ছাত্র, সে আবার ওই মশাল নিয়ে অন্য কোনো জগৎ জয়ে রওনা দিয়ে যাচ্ছে। এবার গার্দিওলা চলে আসলেন ম্যানচেস্টারে। ম্যানচেস্টারে আসলেন কেন? উনার আসলেই এ সময় টাকার দরকার। এই যে ভবিষ্যৎ দুনিয়ায় উনি যে এক্সপেরিমেন্ট করবেন, এই এক্সপেরিমেন্টটা হবে অত্যাধুনিক এক্সপেরিমেন্ট তো। এখানে টিকি টাকা থাকবে, এখানে ওই পেস থাকবে এবং নতুন ভেরিয়েশন থাকবে। এটা করতে গেলে আপনার বিপুল রিসোর্স দরকার। আপনি চাওয়া মাত্র অসীম টাকা টেবিলে থাকা দরকার। সেটার জন্য ম্যানচেস্টার সিটি সেরা অপশন ছিল।
ম্যানচেস্টার সিটিতে আসলেন, এসে দেখালেন যে কি কি করা সম্ভব ফুটবলে, কি কি করা সম্ভব। সবকিছু করলেন, অলমোস্ট সবকিছু করলেন। ও আচ্ছা, ওদিকে একটা কথা বলতে ভুলে গেছি, যখন বায়ার্ন ওই কাজ করে আসলেন, পরে ফ্লিক যখন বায়ার্নে জয়েন করলেন, ফ্লিক কিন্তু আবার ওই টিকি টাকাকে, মানে জার্মান টিকি টাকা যেটা আবিষ্কার করলেন গার্দিওলা, ওটাকে আজকের বার্সেলোনার রূপ দিলেন। মানে তখন যে ফ্লিকের সময় বায়ার্ন যে অপরাজয় হয়ে উঠলো আবার, সেটা কিন্তু আবার ফ্লিক ওটাকে আরেক ধাপ আগায় নিয়ে গেলেন। ওটাও গার্দিওলা স্কুল। ম্যানচেস্টারে এসে সিটিতে একের পর এক নানা রকম গবেষণা, নানা রকম নতুন নতুন ফুটবল দেখানো শুরু করলেন। কিভাবে একটা ডিফেন্সিভ মিডফিল্ডারকে কেন্দ্র করে ফুটবল দুনিয়া তৈরি করা যায়, এটার আভাস গার্দিওলা দিয়ে রাখছিলেন ওই বার্সেলোনায় হ্যাভিয়ার মাসচেরানোরে নিয়ে, কিংবা ওই যে বায়ার্নে লামরে নিয়ে, ফিলিপ লামরে কিন্তু উনি ডিফেন্সিভ মিডফিল্ডার বানায় ফেলছিলেন। এই যে ডিফেন্সিভ মিডফিল্ডারে কেন্দ্র করে কিভাবে পৃথিবী জয় করা যায়, রদ্রিগে দিয়ে ব্যালন ডিওর জিতাইলেন। মানে কত রকম নতুনত্ব দিলেন পৃথিবীতে। এখান থেকেও তারা একের পর এক শিষ্য বের হওয়া শুরু করলো। ভিনসেন্ট কম্পানি চলে গেল ফ্লিকের চেয়ার দখল করতে, ফ্লিক চলে আসলেন বার্সেলোনায়। দেখেন, ফ্লিক ঘুরে ফিরে সেই পেপ গার্দিওলার চেয়ারে এসে বসলো। আবার ফ্লিকের চেয়ারে চলে গেল পেপ গার্দিওলার নতুন শিষ্য ভিনসেন্ট কম্পানি, সে ওখানে গিয়ে ওই জার্মান টিকি টাকার সঙ্গে ম্যানচেস্টার টিকি টাকা যোগ করে বায়ার্নে আবারও অপরাজয় করে তুললো। এদিকে ফ্লিক বার্সেলোনায় এসে পেপ গার্দিওলার বার্সেলোনাকে নতুন টিকি টাকা শেখানো শুরু করলেন। মানে জাস্ট কল্পনা করেন, ওদিকে জাবি অলonso ওখান থেকে ওই সিস্টেম নিয়ে বেরোয় গিয়ে আরো ডেভেলপ করতেছে। আর এখান থেকে তার হাত থেকে সরাসরি শিষ্য বের হলো মিকেল আর্তেতা। মিকেল আর্তেতা লা মাসিয়ার স্টুডেন্ট। লা মাসিয়া ইয়েদের জুনিয়র, এনরিকে বা পেপদের জুনিয়র, মেসিদের ২-৪ ব্যাচ সিনিয়র। মূলত হচ্ছে পুয়োলদের খুব কাছাকাছি সময়ে লা মাসিয়ার স্টুডেন্ট, ক্যারিয়ারে খুব ভালো করতে পারেন না, এবং জাবির খুব ভালো বন্ধু কিন্তু। জাবি আলোনসোর, নট জাভি। জাবি আলোনসোর খুব ভালো বন্ধু, বাল্যবন্ধু দুজনে। ক্যারিয়ারে খুব মানে স্প্যানিশ ক্যারিয়ারে খুব ভালো করতে পারেন নাই। পরে তো এভারটন এবং আর্সেনালে দীর্ঘকাল খেলছেন। লোকে আর্তেতারে চেনে আর্সেনালের সাবেক খেলোয়াড় হিসেবে। আমি দেখি অনেক জায়গায় লেখা হয় আর্সেনালের সাবেক খেলোয়াড় আর্তেতা এখন এসে আর্সেনালকে আবার জিততে শেখাচ্ছে। মানে এটা কোনোভাবেই আর্তেতার পরিচয় না। আর্তেতাও ফ্রম লা মাসিয়া একাডেমি, এবং আর্তেতা মূলত এই যে আর্সেনালরে যেটা করাচ্ছে, এটা তো সে ম্যানচেস্টারের সিটিতে পেপের সরাসরি সহকারী ছিল, সরাসরি ডেপুটি ছিল। সেখান থেকে সে আজকে এই জায়গায়। আপনি বুঝতে পারতেছেন যে ইউরোপ জুড়ে এই গার্দিওলা স্কুলটা এখন কিরকম ডমিনেট করতেছে। আজকের এই বুদাপেস্ট ফাইনালটা যদি বার্সেলোনা ভার্সেস বায়ার্ন মিউনিখ হতো, আমি এই একই থাম্ব বানাতে পারতাম। থাম্বের ছবি দুটো বদলায় যেত, হয়তো ভিনসেন্ট কোম্পানি আর ফ্লিকের ছবি বসাতাম, কিন্তু কথাগুলো তো একই থাকতো, যে ব্যাটল অফ গার্দিওলা স্কুল। এই যে ব্যাটল অফ গার্দিওলা স্কুল, এটা তো এখন কত ফরমেশনে হতে পারে। পৃথিবীর জায়ান্ট আপনি যে কোনো দুটো ক্লাব বেছে নিলে দেখবেন এটা হচ্ছে। এখন এনরিকে গার্দিওলা স্কুলের ফুটবল খেলান কিনা এটা নিয়ে তর্ক চলতে পারে। যে এনরিকে যে ফুটবলটা খেলাইছেন, অ্যাজ উনি নিজেই সরাসরি ক্রুয়েফের স্টুডেন্ট, উনি নিজেই ওই দর্শনটা সরাসরি গার্দিওলারও গুরুর কাছ থেকে পাইছেন। কিন্তু এবং যে ফুটবলটা খেলান, এটা তো ওই গার্দিওলার ফুটবল না এক্সাক্ট। তাহলে এনরিকেকে কি আমরা গার্দিওলা স্কুলের ধারক বলতে পারি? পারি। দুটো কারণে আমরা পারি। প্রথমত হচ্ছে, কোনো স্কুলের ধারক মানেই সেই স্কুলের কপি না। আপনি যদি ভাবেন যে সক্রেটিস প্লেটোর কপি করছেন, বা অ্যারিস্টটল সক্রেটিসের কপি করছেন, এটা তো হয় না। দর্শন জিনিসটা এরকম না। এটাও তো আসলে, ফুটবল তো একটা দর্শন, ফুটবল খেলার স্টাইলটাও তো একটা দর্শন। এরকম না আমার স্কুলকে আপনি অনুসরণ করেন মানে এটা কপি করেন না, আপনি ওখান থেকে কিছু নির্যাস নিয়ে নিজের মতো করে প্রয়োগ করেন। এখন এনরিকে আমার মতে এই ইয়ের যে চিন্তাটা, ক্রুইফের যে চিন্তাটা, যেটারে স্কুলে পরিণত করছেন গার্দিওলা, এই চিন্তাটাকে মাঠে সবচেয়ে ভালো এক্সিকিউট করতে পারছেন। এনরিকে হচ্ছেন বেস্ট এক্সিকিউটর। তো এনরিকেকে নিজে স্কুল করতে পারেন নাই, কারণ এনরিকে একটা ধারা তৈরি করতে পারেন নাই, যে এই ধারাটা আমার আবিষ্কার। যেটা গার্দিওলা করে প্রচুর ডিসিপ্লিন তৈরি করে ফেলছেন, প্রচুর ডিসিপ্লিন তৈরি করে ফেলছেন। এই আরেকটা কারণ হচ্ছে যে এনরিকে যেখান থেকে বিশ্বজয় শুরু করলেন, সেটা গার্দিওলার বার্সেলোনাই ছিল। গার্দিওলা বার্সেলোনাটাকে রেখে আসলেন টিটোর হাতে।
টিটো একটু কারো কারোর মতে বোরিং টিকি টাকায় পরিণত করলেন গার্দিওলার টিকি টাকাটাকে। যদিও টিকিটের সময় আবারও বলি সর্বোচ্চ পয়েন্ট পেয়ে বার্সেলোনা লিগ জিতছিল, কিন্তু বোরিং বলা হচ্ছিল। ওটাকে পেসি এবং গোলমুখী টিকি টাকায় পরিণত করছিলেন এনরিকে, যেটা দিয়ে উনি ট্রিবল জিতলেন। এবং আমরা লাস্ট সিজনে যখন পিএসজি রে জিততে দেখলাম, চ্যাম্পিয়ন্স লিগ জিততে দেখলাম, তখন কিন্তু আমরা দেখলাম যে পিএসজির মধ্যে ওই ছন্দবদ্ধ ফুটবলের ব্যাপারটা আছে, যেটা বরং নেইমার, এমবাপ্পে, মেসি থেকেও পিএসজি রে খেলাইতে পারে নাই। এবং এনরিকেই ছন্দবদ্ধ যে গার্দিওলা স্কুলের খেলা, এটা খেলাতে চান বলেই স্টারলেস করে ফেলছেন টিমটাকে। টিমে তো উসমান দেমবেলে ছাড়া কোনো স্টার তেমন নাই। উসমান দেমবেলে তাও ওনার হাতে যখন শুরু করলো নতুন করে, তখন তো আর স্টার নাই, ততদিনে সে ধসে গেছে। সে বিপর্যস্ত একটা বালক, সে বার্সেলোনায় গিয়ে ধসে পড়া একটা ছেলে। সেই ছেলেটাকে রাখছেন, আর বাকি সব ইয়াং ছেলে পেলে, তাদের দিয়ে এনরিকে আসলে যে ছন্দবদ্ধ ফুটবলটা খেলাচ্ছেন, এটা অবশ্যই রাইনাস মিশেল এবং ক্রুইফ থেকে আসছে। কিন্তু এই ফুটবলটা শেপ পাইছে গার্দিওলা স্কুলে। আর আর্তেতার কথা না বলে, আর্তেতা যেটা খেলাচ্ছেন না, এটা দেখলে কানার ভাই অন্ধও বুঝবে যে এটা আসলে গার্দিওলার মডিফিকেশন, অবশ্যই কপি না। আর্তেতাকে ছোট করার কোনো সুযোগ নেই। আর্তেতা তাহলে আর্সেনালকে আজকে এত বছর পরে এইসব সাফল্য এনে দিতে পারতেন না। ফলে আজকে যখন আর্সেনাল এবং পিএসজি মুখোমুখি হচ্ছে, আমি তখন দেখতেছি যে একই দর্শনের দুই মুখী দুই ধারা পরস্পরের মুখোমুখি হচ্ছে। যতগুলো ধারা আছে তো সবগুলো আলাদা মুখ পাইছে এই দর্শনের। প্রত্যেকটা ধারা, কোম্পানির ধারাটা বা ফ্লিকের ধারাটা, প্রত্যেকটা আলাদা আলাদা চরিত্র পাইছে। এইগুলো যখন একসঙ্গে লড়ে, তখন এই জিনিসটা তো পেপ গার্দিওলার জন্য সবচেয়ে উপভোগ্য হওয়ার কথা। এই জিনিসটা তো রাইনাস মিশেল বা ক্রুইফের জন্য সবচেয়ে উপভোগ্য হওয়ার কথা। হ্যাঁ, এই লড়াইয়ের ভিতরে অন্য লড়াই আছে। এই যে আর্সেনাল, ইংল্যান্ডের বিরাট লিজেন্ডারি ক্লাব, অভিজাত ক্লাব, কিন্তু অ্যাচিভমেন্ট তো দুর্বল। শুরুর দিকে গত শতকের শুরুর দিকে বেশ কিছু অ্যাচিভমেন্ট ছিল, পরে আর্সেন ওয়েঙ্গার এসে মাঝে একটু ইনভিনসিবল বানাইছিলেন, সেটা লিগ পর্যায়ে। কিন্তু ইউরোপে তেমন কোনো অর্জন নাই। একটা কাপ উইনার্স কাপ আছে, যেটা এখন আর নাই। ওই ট্রফিটা, কাপ উইনার্স কাপটা ছিল তখনকারও তৃতীয় গ্রেডের ইউরোপীয় ট্রফি। ফলে আর্সেনালের ওই আভিজাত্যের জৌলুস ছিল, জলসাঘরের ওই জৌলুস ছিল, কিন্তু প্রাপ্তির ঝুড়িটা তেমন ছিল না। যত বড় বড় কথাই লন্ডনীরা বলুক, আসলে আর্সেনাল তেমন কিছু জিতে নাই ইতিহাসে। হ্যাঁ, তাদের ইনভিনসিবল, সোকল্ড ইনভিনসিবল আর্সেন ওয়েঙ্গার বানাইছিলেন, উইথ ডিউ রেসপেক্ট টু আর্সেন ওয়েঙ্গার। লিগ ছাড়া, লিগ আর কাপ ছাড়া অনেকগুলো এফএ কাপ জিতছে, কমিউনিটি শিল্ড জিতছে, কিন্তু মানে গ্লোবাল ডমিনেন্স কখনো তৈরি করতে পারেন নাই, যেটা আর্তেতা পারছে। আর্তেতা এই দীর্ঘকাল পর, কত বছর পরে, সেই ৩-৪ মৌসুমে বোধহয় ওয়েঙ্গার লিগ জিতাইছিলেন। তারপরে ২০ বছরের বেশি সময় পরে এসে আবার আর্তেতা লিগ জিতালেন। তার চেয়ে বড় কথা, ইউসিএল ফাইনালে তুললেন। ইউসিএল যদি জিতে যায়, সেটা আর্সেনালের ইতিহাসে সবচেয়ে সোনালী সময় হয়ে যাবে। কোনো ইতিহাস বলে লাভ হবে না। আর্তেতা আর্সেনালকে অন্য উচ্চতায় নিয়ে যাবেন। আর পিএসজির ব্যাপারটা ভাবেন, পিএসজি এই দুদিন আগেও ট্রলের শিকার হতো যে ওদের তেলের টাকা ছাড়া কিছু নাই। তেলের টাকা দিয়ে গাদা গাদা তারকা কেনা যায়, সাফল্য কেনা যায় না। এটা তো আসলে ওরা সেই ধাক্কাটা খাইছে। দুনিয়ার সব তারকা কিনেও কিছু জিততে পারে নাই। শেষ পর্যন্ত এনরিকে তার ফিলোসফিটা দিয়ে সব জিতলেন। অবশ্যই ফুটবলারদের কৃতিত্ব আছে, কিন্তু ফুটবলারদের তো, এই ফুটবলাররা তো তেলের টাকার ফুটবলার না, মিলিয়ন ডলারের ফুটবলার কেউ না। এরা জেনুইন স্কিলড ফুটবলার। এদের ওপরে যোগ করছে টাকা না, এদের উপরে যোগ হয়েছে শুধু এনরিকের ফিলোসফি। ফলে আজকে যদি এই দুটো দলের ভিতরে যেই জিতুক, সেখানে নিশ্চয়ই ইতিহাস নতুন করে লেখা হবে। পিএসজি রিয়াল মাদ্রিদের পরে দ্বিতীয় দল হিসেবে টানা দ্বিতীয় চ্যাম্পিয়ন্স লিগ জিতবে। তারা নিজেদের সত্যি সত্যি অভিজাত ক্লাবে পরিণত করবে। আর্সেনাল জিতলে তারা তাদের আভিজাত্যের পক্ষে একটা প্রমাণ দাঁড় করাতে পারবে। কিন্তু এন্ড অফ দি ডে যেই জিতুক, সেটা গার্দিওলার জয় হবে। পেপ, একটু অনুরোধ করি, ক্লান্তিটা একদিনের জন্য একটু সরায় রেখে বসে যান টিভির সামনে, একটু দেখেন না কি মজাটা হয়। আর যদি কোনো রকম আধ্যাত্মিক যোগাযোগ থাকে, ওপরেও রিকোয়েস্ট করেন রাইনাস মিশেল আর ক্রুইফ যেন ম্যাচটা দেখে। দেখলে জমে যাবে। সবাই ভালো থাকবেন, সবার জন্য শুভেচ্ছা। ম্যাচের পর ছোট্ট করে কথা বলবো, আমি তো ফুটবল অত ভালো বুঝি না, ফুটবল মানে টেকনিক্যালি আপনাদের বলতে পারবো না, কিন্তু কেমন দেখলাম এটা বলবো। সবাই ভালো থাকবেন।